ভিডিও দেখা হয়েছে? কুইজের জন্যই তো লেট। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি তো মানে ভাই বহুত ফাস্ট গেছে। ওই তো এখানে তো আমাদের ও লেভেলস এর অনেক কিছু পড়া আছে না, এর জন্য আর কি যত টাইম এরকম স্পেন্ড করবো। যে তোমাদের তো তাও ইউনিট 4 অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে, তোমাদের সিনিয়রদের দেখছো অনেক সময় লাগছিল, তো এর জন্য আরে ভাই কি কি তুমি কোশ্চেন করো এক একজন মিলে, ভাই কি বলতেছিলা তুমি, অ্যাটেনশন কই থাকে। মানে গত বছর অনেক নেট প্রবলেম ছিল। দেখছো চুল আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ চুল হ্যাঁ যে গরম, রাতে ঘুমায় পুরো মাথা ঘাম, পুরো বালি ভিজে যায় ঘামে, এমন অবস্থা, জঘন্য অবস্থা। এত ইয়ে নিয়ে দরকার আছে, এই লম্বা চুল দেখলে এমনি গার্ডিয়ানরা ভাবে যে কি বখাটে পোলাপেন মাস্তান মনে হয়, এমন টাইপের। তো আচ্ছা ভাই থাক, দরকার আমার নেই। মানে আসলে টিচার কোনটা। এটা আরো আগে অনেক অনেক আগে থেকে হয়েছে। এখানে তো মনে করো যে আমি ক্লাসরুমে ঢুকি, আমার হাতে জাস্ট যদি মার্কার টার্কার থাকে তাহলে পরে তো একটা সেন্স আসে যে আচ্ছা টিচার, আনালে পরে আলাদা করতে পারে না। এখন তো তাও একটু মোটা হয়ে গেছে, আগে তো তাও চিকন ছিলাম, তখন তো আরো দেখতাম। ওইটা আস্তে আস্তে জিম করে শেপে চলে আসা লাগবে আর কি। তবে তেজি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো না এটা তো না, খাওয়া দাওয়া না করলে আর কই আমাদের ট্রিট কই, আমরা যে আসতেছি ক্লাসে। ওটা তো পাবা ইনশাল্লাহ। সামনের মাসেই তো বড় ইভেন্ট, তখন তো আর থাকবে। নভেম্বর 22 ইনু ইহাবের বার্থডে মনে নাই, আমার বার্থডে মনে আছে, এর জন্য তো ভালো। চ্যালেঞ্জের সাথে না বলে। এটাই। আচ্ছা, তো তাহলে তোমাদের তো ভিডিও গুলি তো দেখা হয়েছে তাই না? অনেকেরও তো ভিডিও দেখে ফিডব্যাকও দিছিল। সো আই হোপ কারো ভিডিও দেখা বাকি নাই। তাই এখানে এমনি ভিডিও গুলি দেখার পরে কার কার কোন 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 স্পেসিফিক কোন টপিক নিয়ে কোয়েশ্চেন আছে, যে এই জিনিসটা নিয়ে ডিসকাস আবার করলে বেটার হয় এমন কিছু? না লাস্ট ক্লাস পর্যন্ত সব চলছে। হ্যাঁ, দরজাটা ইয়ে করে ফেলো। গ্রাফিক্স লার্নিং বুঝতে কষ্ট হয়েছে, তো যে আগে পর্যন্ত বুঝছিলাম না, যে আচ্ছা আচ্ছা বাইরে ঠিক আছে। তো এখন এখানে তাহলে আমরা গ্রাফটা নিয়ে ডিসকাশন শুরু করি। তো গ্রাফের এখানের মধ্যে কি বলতেছে দেখো। তো এই গ্রাফটা দাও, এখান থেকে নাম হচ্ছে, আমরা গুগল থেকে ফার্স্টে এরকম একটা গ্রাফ দেখি। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি জিনিস, যে তোমার অ্যাটমের বাইন্ডিং এনার্জি কখন বাড়বে, যে বাইন্ডিং এনার্জিতে কন্ট্রিবিউট করে কারা, যারা নাকি নিউক্লিয়াসে থাকে তারাই কিন্তু তাদের ম্যাসটাকে স্যাক্রিফাইস করে কিসে কনভার্ট করে ফেলে, এনার্জিতে কনভার্ট করে ফেলে, তাই না? এর জন্যই তো নিউক্লিয়াসের ম্যাসটা মাপলে পরে কি আসে, ইন্ডিভিজুয়ালি দূরে দূরে থাকতে সময় তাদের ম্যাস যত বেশি আসার কথা, নিউক্লিয়াসে আসার পরে দেখে যে তাদের ম্যাসটা কি হয়েছে, কমে গেছে। কেন কমছে? বিকজ দে ইউজড আপ সাম অফ দেয়ার ম্যাস টু কনভার্ট ইট ইনটু এনার্জি। তো এখন ম্যাস নাম্বার যত বাড়বে বাইন্ডিং এনার্জি তত বাড়বে, এটা আছে ভালো কথা। কিন্তু এটাতে তো আমাদের ফেয়ার কম্পারিজন হইলো না, যে তোমার কি বলে দুইটা এরকম গ্রুপ আছে, লাইক ওখানে থেকে কি করবে, দুইটা এমন দেশ মনে করো, যে একটা বড় একটা কান্ট্রি ছোট একটা কান্ট্রি, তো এখন জিডিপি আমরা বলি না, যে একটা দেশের ওরকম পার ক্যাপিটা ইনকাম কত, তাই না? তো জিডিপি পার ক্যাপিটা ওখানের মধ্যে তখন আমাদের কি চলে আসে, আমাদের কিন্তু দেশের পপুলেশনটা কিন্তু কনসিডারেশনে চলে আসে। যে তোমার মনে করো একটা দেশ অনেক বড়,
তো তাদের পপুলেশন অনেক বেশি, তো পার পার্সন অল্প করে ইনকাম করলেও বা পার পার্সন অল্প করে কন্ট্রিবিউট করলেও তাদের কিন্তু জিডিপি অনেক হাই হয়ে যায়। কিন্তু একটা ছোট একটা দেশ, তাদের তো পার পার্সন কন্ট্রিবিউট করার কি চান্স কম, বিকজ নাম্বার অফ পার্সনই কম। কিন্তু ওখানের মধ্যে কি তোমার আমাদের কি দেখা লাগবে, টোটাল ইনকামের পার পার্সনের মধ্যে কেমন ভাবে ডিভাইড হচ্ছে, ঠিক আছে। সো ওই সময় তখন কি চলে আসে, আয়রনের দেখা যায় পার নিউক্লিয়ন মানে প্রতি প্রোটন বা প্রতি নিউট্রনের বাইন্ডিং এনার্জির ভ্যালুটা কি থাকে, সবচেয়ে বেশি থাকে। এর মানে আয়রনের থেকে কোন একটা প্রোটন বা একটা নিউট্রন ছুটায় নিয়ে আসা হবে সবচেয়ে বেশি কষ্টর কাজ, ঠিক আছে। তো এর আগে এই যে দেখো হিলিয়াম, হিলিয়াম হলো সারপ্রাইজিংলি একটা ভেরি ভেরি স্টেবল নিউক্লিয়াস, যে হিলিয়ামের সাইজ খুবই ছোট কিন্তু তার কি স্টেবিলিটিটা অনেক হাই। তো এখন হিলিয়ামের স্টেবিলিটি হাই দেখে এখানে মধ্যে অনেক বড় একটা কাজ হয়, যে একটা কোয়েশ্চেন আসে যে আলফা ডিকে মানে কি, এসাস আলফা ডিকে মানে হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস এমিট করা, তাই না। যে একটা আলফা ডিকে মানে হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস রিলিজ করবে। তো এখন হিলিয়াম নিউক্লিয়াসে কেন বেটা পার্টিকেল এমিশনের সময় যেরকম একটা ইলেকট্রন ছাড়তেছে, সো এরকম আলফা ডিকের সময় একটা প্রোটন বা দুইটা প্রোটন এমন ভাবে ছাড়তো। তো হিলিয়াম নিউক্লিয়াস সমান একটা জিনিসই কেন রিলিজ করে, বিকজ আমরা আনস্টেবিলিটির কথাটা কি বলছিলাম, যে একটা নিউক্লিয়াস আনস্টেবল কখন, যখন তার মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে, তাই না। তো যখন নাকি তার মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে তখন সে কি হবে, আনস্টেবল হবে। তো সে স্টেবল হওয়ার জন্য কি করতে চাবে, তার যে এক্সেস এনার্জিটা আছে ওটা ইট ওয়ান্টস টু গেট রিড অফ দ্যাট এক্সেস এনার্জি। তো এখন ওই এক্সেস এনার্জিটা যত ইজিলি ছাড়তে পারবে তত বেটার। তো অনেক ইজিলি কিভাবে ছাড়তে পারে, হিলিয়ামের ফর্মে। কেন, বিকজ হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি অনেক বেশি। যে এই জিনিসটা আমরা স্টুডেন্ট বুকের মধ্যে যাই, এটার ওরকম সুন্দর মতো লেখা আছে, কি কি বলতেছে দেখ। এটা প্রিভিয়াস ব্যাচের জন্য এরকম ইয়ে করা সমস্যা না, আমরা আন্ডারলাইন করে করে পড়ি। কি বলতেছে দেখো, এই যে এই বি নাম্বার গ্রাফ, যে looking at figure B you will see that isotope with the highest binding energy per nucleon is কোনটা, iron 56 at 8.8 mega electron volt per nucleon, যে প্রতি নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি হলো এত। তো বলতেছে any nuclear reaction যেটাতে কি হয় which increases the binding energy per nucleon will give out energy, যে যদি কি হয় কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে before the reaction binding energy per nucleon was less, after the reaction যদি binding energy per nucleon কি হয় বেড়ে যায়, binding energy per nucleon বাড়ার জন্য কি করতে হবে, mass কে এনার্জিতে কনভার্ট করা লাগবে। সো তার মানে এই জিনিসটা যে any reaction that causes increase in binding energy, this will cause what, this will cause decrease in mass, তাই না। স্যার যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে মানে ম্যাস কমবে। তো তার মানে কি রিঅ্যাকট্যান্টের ম্যাস বেশি আর প্রোডাক্টের ম্যাস হলো কম। সো শুরুতে ম্যাস বেশি ছিল, পরে ম্যাস কমে গেছে, তো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, এনার্জিতে কনভার্ট হয়েছে। তো ওই ব্যাপারটা এখানের মধ্যে বলতে কি বলতেছে দেখো, the graph shows us that small nuclides, ঠিক আছে, স্মল নিউক্লিয়াই গুলি কি করে, স্মল নিউক্লিয়াই গুলি কম্বাইন করে কি হবে বড় হইতে চাবে, যে সবাই কি হইতে চাবে আয়রনের মতো হইতে চাবে। কেন, বিকজ তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়, যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি থাকে। তো তাহলে the graph shows us that small nuclides can combine together to make larger nuclei up to iron 56. এখন আয়রনের থেকে হেভিয়ার হইতে গেলে কি সমস্যা দেখো, আয়রন আর আয়রন মিলে কি হবে, এরকম কোন একটা কিছু ফর্ম করবে যে আয়রন 56 প্লাস আয়রন 56 মিলে কি হবে 56 আর 56 কত 112, তাই না। তো তাহলে 112 ম্যাস নাম্বার ওয়ালা কোন একটা কিছু ফর্ম করবে। কিন্তু 112 ম্যাস নাম্বার ওয়ালা কোন একটা কিছু ফর্ম করলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লো নাকি কমলো আগের থেকে,
তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কমে গেছে, এর মানে কি? এর মানে হলো ফাইনালি ম্যাস বেশি, ইনিশিয়ালি ম্যাস ছিল কম। তো তাহলে ফাইনালি ম্যাসটা বেশি হওয়ার জন্য কি করতে হবে? আমাদের এনার্জি ইনপুট দিতে হবে, তাই না? যে আমাদের এখানের মধ্যে দেখো তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর এক্সোথার্মিক রিঅ্যাকশন, অ্যাসিস দিল। আচ্ছা, তো তোমার এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে আমরা কি বলি? এক্সোথার্মিক রিঅ্যাকশনে আফটার দ্য রিঅ্যাকশন এনার্জি ইজ রিলিজ, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার বা এনার্জি আমরা দিলে তখন কি হয়? রিঅ্যাকশনটা হয়। তো এইখানের মধ্যে আয়রন আয়রন রিঅ্যাক্ট করে যদি হেভিয়ার কিছু ফর্ম করতে যায়, এটা কেমন টাইপের রিঅ্যাকশন? এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যে আমাদের এনার্জি ইনপুট দিতে হবে। কেন এনার্জি ইনপুট দিতে হবে? দেখো, বিকজ ফাইনালি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হয়েছে? কমে গেছে। তো তার মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম মানে কি? ম্যাস হলো বেশি, ঠিক আছে? তো প্রোডাক্টের ম্যাস বেশি, রিঅ্যাক্টেন্টের ম্যাস কম। তো তাহলে উই ডিডন্ট হ্যাভ এনাফ ম্যাস, পরে যা ম্যাস আরো বেড়ে গেছে। তো বাকি ম্যাস আসলো কই থেকে? এনার্জি দিতে হয়েছে, তাই। তো তাহলে আমরা ওই এনার্জিটা কি করা লাগবে? ইনপুট দেওয়া লাগবে। তো এর জন্য আসলে কি হয় না, স্টারের কোরের মধ্যে, স্টারের কোরে যে কি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আস্তে আস্তে রিঅ্যাকশন হয়ে হয়ে কি করতে থাকে? হেভিয়ার নিউক্লিয়াস ফর্ম করতে থাকে। তো ইভেন্চুয়ালি কত পর্যন্ত যে আটকায় যায়? আয়রন পর্যন্ত এসে আটকায় যায়। আয়রনের থেকে হেভিয়ার কোন নিউক্লিয়াস আমরা পাই না। ফর্ম হয় কখন হয়? সুপারনোভা রিঅ্যাকশনের সময়। যে সুপারনোভার সময় একদম স্প্লিট সেকেন্ডে এত হাই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে যে ওই সময় কি করে? এই এন্ডোথার্মিক রিঅ্যাকশন গুলো হয়, যে আয়রন আয়রন মিক্স করে আরো আয়রনের থেকে হেভিয়ার যারা, তারা ফর্ম করে। বুঝতে পারছো? তো তাহলে এর জন্য আমরা যে বলছিলাম যে উই আর মেড অফ স্টারডাস্ট, কিভাবে আমাদের বডি থেকে আয়রনের থেকে হেভিয়ার এলিমেন্ট আছে না, তারা ফর্ম করছে কিভাবে? নরমাল ফিউশন দিয়ে কি পসিবল? এগুলো কিসের সময় হয়েছে? সুপারনোভা রিঅ্যাকশনের সময় আসলে এইসব এলিমেন্ট গুলি ফর্ম করছে। বুঝতে পারছো? এনার্জি যেটা ইনপুট করবে এন্ডোথার্মিক, সেটা কি আবার ম্যাস কনভার্ট হবে? হ্যাঁ, এই এনার্জিটাই তখন আরো হেভিয়ার ম্যাস ক্রিয়েট করবে। এই যে আয়রনের থেকে হেভিয়ার, মনে করো যে ওই 112 ম্যাস নাম্বার বলা কোন একটা এলিমেন্ট তৈরি করবে। বুঝতে পারছো? তখন তো ম্যাস বেশি বেশি করবে না? হ্যাঁ, ম্যাস বেশি হয়ে গেছে। তো ম্যাস বেশি হওয়ার জন্য তোমার কি করা লাগবে? আয়রন আর আয়রন তো রিঅ্যাক্টই করতে চাবে না। যে তোমার নরমালি যে হাইড্রোজেন আর হাইড্রোজেন যে আমরা দেই, তারকে রিঅ্যাক্ট করতে চাবে? দোনোজনই তো প্রোটন, প্রোটন আর প্রোটন তো কম্বাইন দিতে চাবে না। তো তাদেরকে করাইতে হবে কিভাবে? জোর করে। কি করব? আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন যে বলি, এসএস, আমাদেরকে এমন হয় যে আমরা জাস্ট রেখে দিলাম, দুইজন আপনা আপনি রিঅ্যাক্ট করে ফেলে, এমন না। আমরা এনার্জি দেই, এনার্জি দিয়ে রিঅ্যাকশনটা করাইছি, কিন্তু যখন এনার্জিটা রিলিজ করবে, যা দিছিলাম তার থেকে বেশি রিলিজ করে। এর জন্য এটাকে এক্সোথার্মিক রিঅ্যাকশন বলি। এখানের মধ্যেও সেম জিনিস। ফিউশন রিঅ্যাকশনে কি হয়? হাইড্রোজেন আর হাইড্রোজেন একজনের সাথে আরেকজন রিঅ্যাক্ট করতে চায় না, তাদেরকে জোর করে কি করায়? রিঅ্যাক্ট করায়। তো যতটুকু এনার্জি দিয়ে রিঅ্যাক্ট করাইছি, আফটার দ্য রিঅ্যাকশন তারা কি করে? যা দিছিলাম এর থেকে বেশি রিলিজ করে। তো তার মানে ওভারঅল আমরা বলি কি, যে এনার্জি পাচ্ছি। বুঝছো? তবে এনার্জি ইনপুট করলে ম্যাস যদি পাওয়ার তো উপরের থেকে বেশি ম্যাস হয় না? এনার্জি বাড়লে তো ম্যাচ কোনটা কোন জিনিসটা বলছো বুঝি নাই। করলে তুমি যে বলবে যে ফিজিক্যাল ফিজিক্স বাংলা টু পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এনার্জি এনার্জি দিয়ে ইনপুট করলো। সো এনার্জি ইনপুট পাওয়ার পরে তো ম্যাসে কনভার্ট হবে। সো কনভার্ট হলে কি ধরো যতটুকু হওয়ার ততটুকু থেকে বেশি হবে না? এখানের মধ্যে তোমার আসলে রিঅ্যাকশনটা কেমন ভাবে দেখানো যায়, রিঅ্যাকশন গুলো এরকম করে দেখাইলে পরে, ম্যাচ গুলা বসায় দেখাইলে পরে আসলে তোমার তাহলে কনফিউশনটা ক্লিয়ার হতো। ও আচ্ছা, আর আরেকটা জিনিস, কালকে তো বুকলেট সলভিং ক্লাস আছে না? যেটা Shit, সকাল দুইটায়, ভোর সকাল দুইটায়। ভোর সকাল 9টা। আচ্ছা, এই জিনিসটা ভুলে গেছিলাম, এটা আজকে গ্রুপে আবার রিমাইন্ডার দিয়ে দিতে হবে। আচ্ছা, তো তাহলে যেই কথাটা বলতেছিল, দেখো নিশাদ, যে তোমার যেই এনার্জিটা দিচ্ছি, তুমি ভাবতেছো কি এই এনার্জি থেকে ম্যাস প্রডিউস হইতেছে না? এই এনার্জি থেকে ম্যাস প্রডিউস হইতেছে। এনার্জি থেকে ম্যাসটা প্রডিউস করে না। এখানের মধ্যে কি হচ্ছে? এনার্জিটা দিয়ে তাদেরকে
এনার্জিটা দিয়ে তাদের যে রিপালসিভ ফোর্স আছে না, হুম। এই যে দুইটা প্রোটনের মধ্যে যে রিপালসিভ ফোর্স কাজ করে, এই রিপালসিভ ফোর্সটাকে আমরা ওভারকাম করতেছি, ঠিক আছে, এনার্জি ইনপুট দিয়ে। যে কাইনেটিক এনার্জি এত হাই দিব, তো তাইলে জানি কি প্রোটন প্রোটন রিপেল করতেছে, স্টিল তাদেরকে জোর করে কি করাবো, মিক্স করাবো একজনের সাথে আরেকজন, ঠিক আছে। মানে তো ওদের ওই রিপালসিভ ফোর্সের থেকে যে অ্যাপ্লাইড ফোর্সটা বেশি থাকে, হুম যে কারণে আর রিপালস করতে যে পারে না। কারণে রিপেল করেও দূরে সরতে পারে না, তাদেরকে কম্বাইন করতেছি। তো এই কম্বাইন করাইলাম, তা এখন এই কম্বাইন করানোর পরে তারা যে একটা হেভিয়ার নিউক্লিয়াস ফর্ম করলো, এখন হেভিয়ার নিউক্লিয়াস ফর্ম করছে, এটা কি একটা প্রোটিয়ামের থেকে একটা ডিউটেরিয়ামের ম্যাস বেশি, কিন্তু দুইটা প্রোটিয়ামের ম্যাস একটা ডিউটেরিয়ামের থেকে কি হবে, বেশি হবে, ঠিক আছে। তো তাহলে ওভারঅল ফাইনালি যে ম্যাসটা ক্রিয়েট করছে, ম্যাসের ভ্যালুটা কি কম, আর ইনিশিয়ালি যে দুইটা রিঅ্যাক্টেন্ট ছিল তাদের ম্যাসটা কি বেশি। তো তাহলে ফাইনালি কি হয়েছে, টোটাল ম্যাস কমে গেছে। তো ফাইনালি যে টোটাল ম্যাস কমে গেল, তো তাহলে বাকি ম্যাস কোন জায়গায় যাবে, এনার্জিতে কনভার্ট হবে। তো ওই এনার্জিটাই কি করে, রিলিজ করে, বুঝতে পারছো? এটাই হলো এক্সোথার্মিকের ব্যাপারটা, ঠিক আছে। দিচ্ছে এনার্জি 2 জুল, কম্বাইন করার জন্য ফাইনালি এনার্জিটা রিলিজ করতেছে 5 জুল। সো তার মানে কি ওভারঅল 3 জুল সারপ্লাস পাচ্ছে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো এই যে আয়রনের ওইরকম ইয়ে হইতে চাই যে উইথ গ্রেটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, দিস প্রসেস ইজ কল্ড নিউক্লিয়ার ফিউশন। যে দুইটা স্মল নিউক্লাইড কম্বাইন করে কি করবে, একটা লার্জ নিউক্লিয়াস ফর্ম করবে। সিমিলারলি কি হবে, আয়রনের থেকে বড় যারা আছে, আয়রনের থেকে যারা নাকি হেভিয়ার, আমরা যদি গ্রাফটা একটু ক্লিন করি, আয়রনের থেকে যারা নাকি হেভিয়ার, ওর সাথে ও যদি কম্বাইন করে, তারা তো আরো হেভি এলিমেন্ট ক্রিয়েট করবে। তো এখন তারা দুইজন কম্বাইন হয়ে তাদের টোটাল বাইন্ডিং এনার্জি কি বাড়বে নাকি কমবে, কমে যাবে না। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কমা তো আমাদের আসলে ডিজায়ারেবল রিঅ্যাকশন না, বিকজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কমা মানে কি ম্যাস বাড়া, আর ম্যাস বাড়লে পরে কি পাবো, এনার্জি পাবো না, উল্টা এনার্জি কি করা লাগবে, দিতে হবে, এন্ডোথার্মিক রিঅ্যাকশন হবে। তো তাহলে তারা উল্টা কাজটা করে, কি কাজ করবে, এই যে হেভি একটা নিউক্লিয়াস ছিল, সে ভেঙে দুইটা স্মল নিউক্লিয়াস ফর্ম করবে। তো দুইটা স্মল নিউক্লিয়াস ফর্ম করলে কি হইতেছে, ইট ইজ গেটিং ক্লোজার টু দ্য স্ট্রাকচার অফ এন আয়রন, আর তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হইতেছে, বাড়তেছে। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়া মানে ম্যাস কমে যাওয়া, এন্ড ওই যে কমে যাওয়া ম্যাস, ওইটার জন্য কি পাবো, এনার্জিটা পাবো। ওকে, সো তাহলে এই কথাটা বলতেছে যে সিমিলারলি হোয়াট হ্যাপেন্স, সিমিলারলি larger nuclei can break up into smaller pieces which have a greater binding energy per nucleon than the original nucleus. যে অরিজিনাল যে নিউক্লিয়াস, অরিজিনাল যে নিউক্লিয়াস এইটা, তো এইটা ভেঙে ছোট নিউক্লিয়াস ফর্ম করবে। তো তাহলে জানি কি হয়, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ে। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়া মানে ম্যাস কমে যাওয়া, ম্যাস কমা মানে ওইটা এনার্জি হিসেবে পাওয়া। বুঝা গেছে? তো কি বলতেছে, সব নিউক্লিয়াই এভাবে ভাঙে না, এক্স্যাক্টলি সবগুলাই কি করবে, ফিউশন রিঅ্যাকশনে এরকম ভেঙে ছোট হবে, আর ফিউশনে ছোটগুলি কম্বাইন হয়ে হয়ে বড় হবে, ঠিক আছে। তাইলে জানি সবাই কি করতে চায়, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতে চায়। তো যত এরকম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে, ফাইনাল মাস অফ দা প্রোডাক্ট উইল বি লেস দ্যান দা রিঅ্যাক্টেন্ট। তো প্রোডাক্টের ম্যাস কম, রিঅ্যাক্টেন্টের ম্যাস বেশি, তো তাহলে বাকি ম্যাস কোথায় গেছে, এনার্জি হিসেবে রিলিজ হয়েছে। তো ওই এনার্জি গুলো আমরা আমাদের নিজেদের কাজে ইউজ করি, ঠিক আছে। এখন বলতেছে রিঅ্যাকশনস লাইক দিস আর কল নিউক্লিয়ার ফিশন, হচ্ছে বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াস ফর্ম করার প্রসেসকে ফিশন বলা হয়। তো both of this type of nuclear reaction will give out energy and could be used as power sources. যে দোনোটা রিঅ্যাকশনে কি হয়, এনার্জি ছাড়ে। দুইটাই কি এক্সোথার্মিক রিঅ্যাকশন। কোনটা কোনটা, ছোট নিউক্লিয়াস কম্বাইন করে বড় নিউক্লিয়াস ফর্ম করলে কি হবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে, মানে বাকি এনার্জি কি বলে, বাকি ম্যাস এনার্জি হিসেবে রিলিজ হচ্ছে। হেভিয়ার নিউক্লিয়াস গুলি স্প্লিট করে করে ছোট হবে, তাদেরও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে, তখনও কি করবে,
এনার্জি রিলিজ করবে। ব্যাপারটা এই ডায়াগ্রামে দাঁড়াও আমি নোটপ্যাডে আঁকি একবার, তো তাহলে পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নিউট্রন ব্রেকডাউনের দুইটা তো আয়রনের সমান কখনোই ধরে না না, আয়রনের কাছাকাছি যেতে হবে। আয়রনের কাছাকাছিও যাওয়া খুবই টাফ। আমাদের আর্থে কিন্তু কোনো ফিউশন রিঅ্যাক্টর নাই এখন। কেন নাই ওইটা নিয়ে আমাদের ডিসকাশন আছে। এই যে সামনে পড়ে এটা ভিডিও দেখাচ্ছে। একটু মনে আর করতেছি না। তো জায়গায় ভিডিও যে দেখাচ্ছে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, একদম পিকে হলো আয়রন। তো এখন আয়রনের থেকে এখানের মধ্যে ব্যাপারগুলি কি হয়? রে ভাই পাগলের মতো গোল হইতেছে এই আছে স্কুলটা দিয়েছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে দুইটা হাইড্রোজেন, যে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে, দুইটা হাইড্রোজেন মিলে কি হবে? হিলিয়াম ফর্ম করবে। তো দুইটা হাইড্রোজেন মিলে যখন নাকি হিলিয়াম ফর্ম করে তখন কি হয়? টোটাল বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন রিঅ্যাকটেন্টের যা ছিল প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি বেড়ে গেছে। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেড়ে যাওয়া মানে প্রোডাক্টের ম্যাস কমে যাওয়া। তো এই যে ম্যাসটা যে কমে গেছে, তো তাহলে বাকি ম্যাস কোন জায়গায় কনভার্ট হবে? এনার্জিতে কনভার্ট হবে। ওইরকম হিলিয়াম হিলিয়াম কম্বাইন করে কার্বন ফর্ম করে। তো হিলিয়ামদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম কার্বনের তুলনায়। তো তাহলে তারা কম্বাইন হয়ে কার্বন তৈরি করলে কি পাবে? ম্যাস কমে যাবে। তো তার মানে দ্যাট ম্যাস উইল বি কনভার্টেড টু এনার্জি। কিন্তু লাইক হাইড্রোজেন যে লেভেলে এনার্জি উৎপন্ন হচ্ছে হিলিয়াম করে এত দিতে পারছে না, এখানের মধ্যে তোমার বাইন্ডিং এনার্জি গুলোর যে ভ্যালু গুলা এগুলোর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো অমনে করে করে তোমার কার্বন কার্বন মিলে এরপর ওরকম ক্রিয়েট করতে থাকবে কার্বন নাইট্রোজেন অক্সিজেন, একটা সিএনও সাইকেল বলতে একটা ইয়ে আছে, ওটা অ্যাস্ট্রোফিজিক্স এর মধ্যে দেখবো আরো কমন টাইপের। তো তারা রিঅ্যাক্ট করে করে কি করতে চায়? আয়রন পর্যন্ত আসতে চায়। ঠিক আছে, তো এটা হলো ফিউশন রিঅ্যাকশনে যে ছোট নিউক্লিয়াস গুলি কম্বাইন হয়ে হয়ে কি করতেছে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতেছে। ওইরকম বড় নিউক্লিয়াস গুলি কি করে? সে স্প্লিট করে, সে ভেঙে দুইটা স্মল নিউক্লিয়াস ফর্ম করলো। তো তখন কি তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো কম, আর সে স্প্লিট করে যে দুইটা ছোট নিউক্লিয়াস তৈরি করছে তাদের কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াসটা বেশি। দুইটা আলাদা নিউক্লিয়ন। হ্যাঁ, দুইটা আলাদা নিউক্লিয়ন এন্ড তাদের হ্যাঁ সেম ধরনেরও করতে পারে, ওটা আমরা জানি না। এই ব্যাপারগুলো খুবই কয়েকটা র্যান্ডম টাইপের ব্যাপার হয়, কিন্তু সেম টাইপের টিপিক্যালি দেখে নেই আমি। ঠিক আছে, তো তাহলে এরকম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হয়? বাড়ে। তো এখানে কম্বাইন করে করে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতেছে প্রোডাক্টের, এখানে স্প্লিট করে করে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতেছে। In both the cases, what is happening? Energy is being released, and this released energy can be used to make some পাওয়ার স্টেশনের ওগুলার কাজে, যে জেনারেটরের বা ইলেকট্রিসিটি প্রোডাকশনের ওইসব টাইপের কাজে ইউজ করা যাইতে পারে। আমরা ফিউশন রিঅ্যাক্টর এখনো বানাইতে পারি নাই, ফ্রান্সে বানানো হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট একটা, কিন্তু ফিউশন রিঅ্যাকশন কিন্তু অনেক জায়গাতে আমরা ইউজ করে আসছি। ঠিক আছে, যে আমাদের ইউরেনিয়াম ইউজ করে কি করা হয়? ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। এগুলো তো ও লেভেলস অফ কোর্স না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বেসিক্যালি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই যে এই ফিউশন রিঅ্যাকশন নরমাল গুলো এই যে এটা। ঠিক আছে, নিউট্রন ব্রেকডাউন করতে এনার্জিটা যে লাগে না, সেটা তো করে। কোনটা? নিউট্রন ব্রেকডাউন করতে যে এনার্জিটা লাগে, কিন্তু আমরা আউটপুট বেশি ওই তো আউটপুটটা বেশি যে পাই, যে ব্রেক করতে যতটুকু এনার্জি লাগে। যে তোমাদের আসলে এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ব্যাপারটা কি বলতো? আমাদের কিন্তু কোন একটা রিঅ্যাকশনের সময় মনে করো এই যে একটা মেথেন আছে, তা এখন এটা কোন একজনের সাথে এরকম রিঅ্যাক্ট করবে, কোন একটা কিছুর সাথে এরকম রিঅ্যাক্ট করলো,
তো এখন কি হবে, তোমার এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ভাঙবে, তো বন্ড ভাঙতে তো এনার্জি দিতে হবে। তো তাহলে এনার্জি ফার্স্টে দিলাম বন্ডটা ভাঙার জন্য। তো এখন এই হাইড্রোজেন, এই কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন ওরা আগের মতনই আছে, জাস্ট এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ভাঙছিলাম। এখন কি কার্বনের সাথে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন এরকম ফর্ম করলো। তো তাহলে কি এই যে দুইটা নতুন বন্ড ফর্ম করছে, বন্ড ব্রেকিং এর জন্য এনার্জি দিতে হয়, আর বন্ড ফর্ম করলে এনার্জি কি করে, রিলিজ করে। তো ব্রেকিং এর সময় বেশি দিতে হয়েছে নাকি মেক করার পরে এনার্জি বেশি রিলিজ করছে, ওইটার উপরে ডিপেন্ড করে কি রিঅ্যাকশনটা এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, কমন টাইপের ব্যাপার, যে আমাদের রিঅ্যাক্ট করানোর জন্য এনার্জি দিতেই হবে, এনার্জি ছাড়া কোনো কিছু হবে না। কিন্তু আফটার দ্য রিঅ্যাকশন এনার্জি বেশি রিলিজ করতেছে নাকি কম, ওইটা দিয়ে হলো আমাদের কাহিনী। ঠিক আছে, ওকে। তোমরা তো মনে হয় রেডক্স রিঅ্যাকশন করতেছো না, নাকি কি করতেছো এখন কেমিস্ট্রিতে, অর্গানিকে? আচ্ছা, ওই টাইট্রেশনের ওগুলা তো মনে করছো, এই কার্ডগুলা টাইট্রেশনের এগুলা, এগুলি যেই ফার্স্টের দিকে এমন প্যারা লাগতো, অন্যরকম লাগতো এগুলা দেখতে, যে হঠাৎ করে এরকম যে তোমার ইন্ডিকেটরের কালারটা চেঞ্জ হয়ে যায়, মাথা মতো ক্র্যাক। তো পরে যায় তাও এগুলা জিনিস কাভার হয়েছে, পরে রিফ্লাক্স রিঅ্যাকশন ওইসব এগুলা করছো না? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম যে ফিউশন কখন হয়, ফিউশন কখন হয়, বুঝা গেছে? দোনোটা সময় ফাইনাল প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি করে, বাড়ায়। তো তার মানে এনার্জি রিলিজ করে, এন্ড এই এনার্জিকে পাওয়ার স্টেশনে ইউজ করা যায়। আলটিমেটলি ওদের ডেস্টিনেশন থাকে বাইন্ডিং এনার্জি। এক্স্যাক্টলি। সো এই যে তাদেরকে পাওয়ার সোর্স হিসেবে ইউজ করা যায়। এই যে নিউক্লিয়ার ফিউশন কি বলতেছে, if we take some light nuclei and force them to join together, the mass of the heavier nucleus will be less than the mass of the constituent parts. তো তার মানে ইনিশিয়াল ম্যাস ছিল বেশি, ফাইনালি যে প্রোডাক্টটা হেভিয়ার, যে নিউক্লিয়াসটা ফর্ম করলাম নামে হেভিয়ার, ঠিক আছে, নামে হেভিয়ার কিন্তু এক্স্যাক্টলি যে একটা তুলনায় হেভিয়ার, কিন্তু দুইটার চেয়ে কম। একদম ট্রায়াঙ্গেলের মতো, যে ট্রায়াঙ্গেলের তোমার এই যে দুইটা শর্টার সাইড, হাইপোটেনাস হলো অপোজিটের থেকেও বড়, অ্যাডজাসেন্টের থেকেও বড়, কিন্তু অপোজিট প্লাস অ্যাডজাসেন্ট মিলে কি হাইপোটেনাস থেকে কি হবে, বড় হবে, এমন টাইপের ব্যাপার। তো এরপরে কি বলতেছে, as some mass is converted into energy, however not all of its energy is used for binding energy for the new larger nucleus, so energy will be released from this reaction. So the binding energy per nucleon afterwards কি হয়ে যায়, is higher, যে শুরুতে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ছিল রিঅ্যাকট্যান্ট গুলি, ফাইনাল প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি বেশি। This is the process of nuclear fusion and is what provides the energy to make the star shine. যে স্টারের কোরের মধ্যে কেমন রিঅ্যাকশন হয়, এই ফিউশন রিঅ্যাকশনটা হয়। কেমন রিঅ্যাকশন, এখানের মধ্যে দেখো এটা লেখা, এই হাইড্রোজেন আর হাইড্রোজেন, যে একটা প্রোটন আর একটা প্রোটন মিলে কি করে, হাইড্রোজেন 2 ফর্ম করে। এটা কি, এটার নাম হলো ডিউটেরিয়াম। ঠিক আছে, তো ডিউটেরিয়াম ফর্ম করলো, একটা কি করলো এখানে পজিট্রন ফর্ম করলো। আমরা কি পড়ছি এসাস, যে লেপটন নাম্বার, ব্যারিয়ন নাম্বার সব কি থাকা লাগে, কনজার্ভ থাকা লাগে। সো লেফট হ্যান্ড সাইডে কোনো লেপটন আছে, সো তাহলে রাইট হ্যান্ড সাইডেও লেপটন নাম্বার কত হইতে হবে, 0 হইতে হবে। সো তাহলে এখানে যেহেতু একটা পজিট্রন ফর্ম করতেছে, সো তাহলে এই পজিট্রনের লেপটন নাম্বার কত, পজিট্রনের লেপটন নাম্বার হলো -1। তো তাহলে একটা +1 লেপটন নাম্বার থাকতে হবে, কিন্তু তার কি থাকা যাবে না, কোনো চার্জ থাকা যাবে না। ব্যাপারটা কেমন, এই জিনিসটা ইয়েতে লিখে দেয়, নোটপ্যাডে নতুন করে লিখে, তো তাহলে পরে ওই ইকুয়েশন ব্যালেন্সিং এর ব্যাপারগুলো বুঝবা। এই প্রোটিয়াম আর একটা প্রোটিয়াম, এরা কি জাস্ট কিন্তু প্রোটন, তাদের কিন্তু কি নাই, কোনো আউটার শেল, ইলেকট্রন নাই। ঠিক আছে, তারা জাস্ট দুইটা প্রোটন কি হবে, মিট করবে। তো ইনিশিয়ালি চার্জ কত, টোটাল
+2, যে একটা প্রোটনে +1 আর একটা প্রোটনে +1, তাহলে +2। এখন কি ফর্ম করলো দেখো, হাইড্রোজেন 2, তার কি একটা নিউট্রন একটা প্রোটন, তো প্রোটন কিন্তু একটা চার্জ, তো তাহলে তার চার্জ কত? +1। তো তাহলে ইকুয়েশনটা ব্যালেন্স করার জন্য কি হয়, আর একটা পজিটিভলি চার্জ পার্টিকেল লাগবে। তো এখন পজিটিভলি চার্জ পার্টিকেল তার সাথে আসলে ফর্ম করে কি একটা পজিট্রন ফর্ম করে। তো এখন একটা সমস্যা হয়ে গেল, কি হয়ে গেল দেখো, এখানের মধ্যে প্রোটন সে হলো একটা ব্যারিয়ন, তার ব্যারিয়ন নাম্বার কত? দাঁড়াও, এখানের মধ্যে আমি এমনি করে দেখাই, ওই কতগুলি যে ক্রাইটেরিয়া গুলি, যে চার্জ, ব্যারিয়ন নাম্বার, লেপটন নাম্বার। এখন এখানের মধ্যে দেখো যে তোমার চার্জ, ওর হলো +1, ওর হলো +1, ওর হলো +1, ওর হলো +1। তো চার্জ দোনো সাথে কি আছে, +2 আছে, চার্জ নিয়ে কোনো সমস্যা নেই। আর সাথে এনার্জি আছে, এটা পরে, বাট এটার সাথে আরেকটা জিনিস আছে, ওইটা নিয়ে আমাদের কাজ। এখন ব্যারিয়ন নাম্বার, প্রোটন একটা ব্যারিয়ন, তার ব্যারিয়ন নাম্বার +1, এটা আর একটা প্রোটন, সে একটা ব্যারিয়ন, তার ব্যারিয়ন নাম্বার কত? +1। এখন কি আসলো তোমার হাইড্রোজেন 2, হাইড্রোজেন 2 এর মধ্যে ব্যারিয়ন আছে কয়টা? একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। প্রোটনও একটা ব্যারিয়ন, নিউট্রন আর একটা ব্যারিয়ন, তো তাহলে তার ব্যারিয়ন নাম্বার কত? +2। এটা তো একটা পজিট্রন, তার কোনো ব্যারিয়ন নাম্বার নাই, তো তাহলে পরে ব্যারিয়ন নাম্বারও কি আছে, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সমান সমান আছে। সমস্যাটা হয়ে যায় কিসে, লেপটন নাম্বার, সে একটা ব্যারিয়ন, তো তাহলে তার কোনো লেপটন নাম্বার নাই। পজিট্রন একটা প্রোটন আছে, পজিট্রন তো একটা ইলেকট্রন আর অ্যান্টি পার্টিকেল, আচ্ছা। তা এখন তার মধ্যেও কোনো লেপটন নাই। পজিট্রন হলো কি একটা অ্যান্টি ইলেকট্রন, তাই না? তো তাহলে একটা অ্যান্টি লেপটনের লেপটন নাম্বার কত হবে? -1। এখন এই কাহিনী হয়ে গেল না আমাদের, চার্জ কনজার্ভ, ব্যারিয়ন নাম্বার কনজার্ভ, কিন্তু লেপটন নাম্বারে এসে কি মিলতেছে না। কি হয়েছে, এমন একটা পার্টিকেল লাগবে যার লেপটন নাম্বার কি হইতে হবে? +1 হইতে হবে, আর তার কি হওয়া যাবে না, কোনো চার্জ থাকা যাবে না, বিকজ চার্জ তো অলরেডি কনজার্ভ। এখন যদি চার্জ ওলা কিছু একটা নিয়ে আসি, তো তখন কি চার্জ আবার ইমব্যালেন্স হয়ে যাবে না? তো তাহলে চার্জ থাকা যাবে না, কিন্তু লেপটন নাম্বার হইতে হবে +1। এমন কে আছে আমাদের লেপটনের ফ্যামিলি গুলা যদি দেখি, ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন, মুয়ন নিউট্রিনো, টাও, টাও নিউট্রিনো, এগুলা, এটা হলো লেপটনের অরিজিনাল ফ্যামিলি। আর তাদের অ্যান্টি পার্টিকেল গুলি কি, পজিট্রন, অ্যান্টি মুয়ন, অ্যান্টি টাও, অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, অ্যান্টি মুয়ন নিউট্রিনো আর অ্যান্টি টাও নিউট্রিনো, এগুলো হলো অ্যান্টি পার্টিকেল গুলো। তাদের লেপটন নাম্বার গুলো কত? তাদের লেপটন নাম্বার গুলি হলো +1, আর তাদের লেপটন নাম্বার গুলি কত? -1। অ্যান্টি এর গুলি কত? -1। সো এখানে চার্জের ব্যাপারগুলো দেখি, ইলেকট্রনের চার্জ -1, মুয়নের চার্জ -1, টাও এর চার্জও কত? -1। আর এদের নামগুলাই কি, নামই হলো নিউট্রিনো, মানে তাদের চার্জ কত? 0। তো তাহলে ওর চার্জ 0, ওর চার্জ 0, ওর চার্জ 0, সো তাহলে চার্জ নাই, লেপটন নাম্বার +1, এগুলি কারা? এই নিউট্রিনো গুলি। তো এখন এই নিউট্রিনো গুলির মধ্যে কোন নিউট্রিনোটা নিব, এটা একটা ডিসিশন মেকিং এর ফ্যাক্টর। আমাদের কে ফর্ম করতেছে? পজিট্রন। তো তাহলে পজিট্রন কার অ্যান্টি পার্টিকেল? ইলেকট্রনের। তো তাহলে এখানের জন্য কে আসবে? ইলেকট্রন নিউট্রিনোটা আসবে। এখানে যদি তুমি মুয়ন নিউট্রিনো দাও,
সবকিছু কনজার্ভ হবে, কিন্তু একটা ব্যাপার কি হবে, তোমার মিলবে না, যে পজিট্রনের সাথে ইলেকট্রন নিউট্রিনোই হওয়া লাগে। পজিট্রনের সাথে কি হইতে পারে না, মুন নিউট্রিনো বা টাও নিউট্রিনো ফর্ম করতে পারে না। এগুলো কতগুলো নেচারের রুল, যেগুলো তো আমরা নিজেরা বানাই নাই, এগুলো তারা যা যা অবজার্ভ করছে ওগুলো জিনিসই কি করছে, রুল হিসেবে লিখছে, বুঝছো? তো তাহলে এইটা হলো ব্যাপার। তো এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট আমি দেখাইতেছি যে ব্যালেন্সিং কিভাবে হয়। তো তাহলে আমাদের কি ইলেকট্রন নিউট্রিনোটা নেওয়ার ডিসিশনটা কেন এসাস, যে তার লেপটন নাম্বার হবে +1, তো তাহলে লেপটন নাম্বার ব্যালেন্স করে দিল, আর তার কি থাকা যাবে না, কোনো চার্জ থাকা যাবে না। তো তাহলে পরে এখানে কি সাথে কি থাকবে, সাথে আমাদের চলে আসবে একটা ইলেকট্রন নিউট্রিনো, যার কোনো চার্জ নাই, যার যে ব্যারিয়ন না, তো তাহলে তার ব্যারিয়ন নাম্বার 0, আর তার লেপটন নাম্বার কত, +1। তাই -1 আর +1 কাটাকাটি হয়ে কি হইলো, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ব্যারিয়ন কি বলে লেপটন নাম্বারটাকেও কনজার্ভ করে ফেললো। ব্যারিয়ার হচ্ছে যেগুলোর 3টা কোয়ার্ক আছে, এক্স্যাক্টলি। আর 2টা কোয়ার্ক হচ্ছে একটা কোয়ার্ক, একটা অ্যান্টি কোয়ার্ক হলো মেজন। মেজনের এটা চেক করতে হবে না, মেজনের এটা চেক করতে হবে, মেজনের কোনো নাম্বার থাকে না, একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক মানে কি, ও ব্যালেন্স হয়ে গেছে। তার ওখানে মধ্যে ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলি আমাদের পার্টিকেল ফিজিক্সের অনেকগুলি ব্যাপার এমন ভাবে আসবে, ঠিক আছে? তো এইগুলি ব্যাপার একটু যত আমরা এই ইকুয়েশন গুলি ব্যালেন্স করা শিখবো তত আমাদের ইজি হবে আর কি। যে সাথে কিন্তু আমরা অ্যাকম্পেনিং অনেকগুলি পার্টিকেলই আগে লিখতাম না, যে আগে আমরা কি বলতাম যে একটা বেটা ডিকের সময় কি হয়, একটা বেটা ডিকের সময় একটা নিউট্রন একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়, এমন বলি না, যে একটা নিউট্রনের মাস হলো 1, অ্যাটমিক নাম্বার 9। তো এখানে দেখে কি লাগতো, আগে আগে মনে হতো যে আরে কি, এটা তো ব্যালেন্সই আছে, এটাতে কোনো সমস্যা আছে? কি দেখি আমরা, ফার্স্টে চার্জ দেখি। শুরুতে চার্জ কত নিশা? নিউট্রনের তো কোনো চার্জ নেই, তো এটা 0। আর এখানে প্রোটনের চার্জ হলো +1, ইলেকট্রনের চার্জ হলো -1, তো তাহলে চার্জ ব্যালেন্স। ব্যারিয়ন নাম্বার দেখি, ব্যারিয়ন নাম্বারে নিউট্রন হলো একটা ব্যারিয়ন, তো তার ব্যারিয়ন নাম্বার হলো 1, প্রোটন একটা ব্যারিয়ন, তার ব্যারিয়ন নাম্বার 1, ইলেকট্রন হলো একটা লেপটন, তো তার কোনো ব্যারিয়ন নাম্বার নাই, তো তাহলে ব্যারিয়ন নাম্বারও কনজার্ভ। আমরা তো খুশি আর কি, সব তো ব্যালেন্স। কিন্তু সমস্যাটা কোথায়, লেপটন নাম্বারে। লেপটন নাম্বারে কি সমস্যা, নিউট্রন তো লেপটন না, সে তো একটা ব্যারিয়ন, তো তাহলে তার লেপটন নাম্বার কত, 0। তো রাইট হ্যান্ড সাইডেও লেপটন নাম্বার কি হতে হবে, 0 হওয়া লাগবে। প্রোটনের লেপটন নাম্বার হলো 0, ইলেকট্রন হলো একটা নরমাল লেপটন, তো তাহলে তার হলো +1। তো তাহলে এমন একটা পার্টিকেল লাগবে যার লেপটন নাম্বার হবে -1, কিন্তু তার কি থাকা যাবে না, আবার কোনো চার্জ থাকা যাবে না, বিকজ চার্জ থাকলে আবার চার্জ ইমব্যালেন্স বানায় ফেলবে। তো তাহলে তখন কি চলে আসে, অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো চলে আসে। যে অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, তার চার্জ কত, 0, তার কোনো চার্জ নেই, যে তার চার্জ হলো 0, ব্যারিয়ন নাম্বারও নাই। কিন্তু তুমি যদি অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনোটা না নাও, যদি নরমাল ইলেকট্রন নিউট্রিনো নাও, তখন কি হয় দেখো তো স্যার, তখন তো ইলেকট্রন নিউট্রিনোর চার্জ কত, +1। সো দোনোজনের নরমাল লেপটন যদি হয়, তো তাহলে তো ব্যালেন্স হইলো না। তো ব্যালেন্স করার জন্য কি করা লাগবে, হ্যাঁ, এটা পজিট্রন নিউট্রিনন। অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই ঠিক করতেছি। তো তাহলে এখানের মধ্যে অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো করলে পরে তখন কি হয়ে যাবে, এই জিনিসটা। তো তাহলে এমনি করে আসলে আমাদের ইকুয়েশন গুলি ব্যালেন্স করা লাগবে, বুঝা গেছে? এগুলা জিনিস আমরা দেখবো, আরো কোয়েশ্চেন পেপারে কয়েকটা আসে, তেমন ফ্রিকুয়েন্ট না, কিন্তু মাঝে মাঝে আর কি আসে কোয়েশ্চেন গুলা, বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলা আমাদের ডিটেলসে দেখা লাগবে যখন যখন পেজ করবো।
স্যার তাহলে এটা কি তখনই হবে যখন প্রোটনের ইলেকট্রন নাম্বারটা স্পেসিফিক্যালি 0 থাকবে, রাইট? হ্যাঁ 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 আচ্ছা। না না আরেকটু ইন্টারেস্টিং হবে, দেখা যাও। ওকে, তো তাহলে এই ব্যাপারগুলি গেল, আমরা আবার স্টুডেন্ট বুকে ফেরত যাব। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটা শুরু করি, ওখানে কন্টিনিউ করব। এইটাতে আসলে এমনিতে কিনতাম আমি, ফেব্রুয়ারিতে এনজাব ব্যাংকে টাকাও দিছিলাম, কিন্তু পরে যে ডিসাইড করলাম যে 40 মিনিটের টানা এরকম ক্লাস করার পর স্ক্রিনের দিকে তাকার পর যদি ব্রেক না নেই, তো তখন যে আরো সমস্যা হয় কনসেন্ট্রেট করতে। তো এর জন্য 40 মিনিট পরে একটু 1-2 মিনিট যদি একটু রেস্ট থাকে তখন আরো ভালো। তুষারের ক্লাস তো ঠিকই ফিজিক্যাল করো, আমার তো নরমাল ক্লাসে বসো না। মনে আছে তোমার ক্লিয়ারিটি ট্যাগ দিলাম না, আর তো মেডিটেট করে তুষারের ট্যাগ ছিল। ওকে, সো আমরা দেখি আবার স্টুডেন্ট বুকে চলে যাই। তো এখানের মধ্যে তারা ওই রিঅ্যাকশন গুলি দেখাইছে আর কি, যে হাইড্রোজেন হাইড্রোজেন রিঅ্যাক্ট করে কেমন কি করে ওই ব্যাপারগুলি। প্রোটিয়াম প্রোটিয়াম রিঅ্যাক্ট করে ডিউটেরিয়াম ফর্ম করলো। এরকম দুইটা এমন রিঅ্যাকশনের পর যে দুইটা ডিউটেরিয়াম মিলে, কেবল একটা ডিউটেরিয়াম একটা প্রোটিয়াম মিলে হিলিয়াম 3, দেন এরকম দুইটা হিলিয়াম 3 মিলে ইভেনচুয়ালি এইটা। তো এটার একটা ওভারঅল রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশনটা দেখাই, গুগল থেকে দেখাই। প্রোটন সাইকেল, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। বলছে কি একটা অ্যান্টি ইলেকট্রন নিউট্রনকে আমরা যদি একটা পজিট্রন নিউট্রনে বলি তাহলে কি প্রবলেম হবে নাকি? না না, একই। পজিট্রন নিউট্রিনো বলা আর অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো বলা একই কথা। আচ্ছা ওকে। ফুল রিঅ্যাকশনটা না, ফুল রিঅ্যাকশনটা এই বিশ্বাস না টাকা যায় না, কষ্ট টাকা এখানের মধ্যে পুরো একটা ভিডিও আছে, এটা আমরা পরে তাহলে দেখবো না, এটা অ্যাস্ট্রোফিজিক্স যখন করব তখন এখানে প্রোটন প্রোটন চেইনটা দেখবো না, যে ওভারঅল সবগুলা রিঅ্যাকশন লিখে দেন সব রিঅ্যাকশন যদি প্লাস করি তো তখন দেখবো কয়টা কয়টা হাইড্রোজেন মিলে কতগুলা হিলিয়াম ফর্ম করতেছে, অন টাইপের ব্যাপার, বুঝছো? ওকে, তাহলে আমরা এখানে ফিউশনে আর কি কি বলতেছে ওগুলা থেকে দেখি। আচ্ছা, আর আরেকটা রিমাইন্ডার যে কালকে আমাদের কিন্তু 2টা থেকে 4টা ইউনিট 4 এর বুকলেট সলভিং ক্লাস, ঠিক আছে? ওকে, তো এখন এখানে যে ওয়ার্ড এক্সাম্পলটা করে যে প্রোটন প্রোটন চেইন রিঅ্যাকশনের কথা যেটা বললো, effectively takes 4 protons and converts them into helium-4 nucleus and 2 positrons which have the same mass as the electron. তো এখন বলতেছে এখানে রিঅ্যাকশনের ফাইনালি এনার্জি কতটুকু রিলিজ হয়, কি বলছে? 4টা প্রোটন মিলে, ঠিক আছে, 4টা প্রোটন মিলে কি ফর্ম করতেছে?
একটা হিলিয়াম 4, দুইটা পজিট্রন, এটাই। তো তাহলে 4টা প্রোটন হলো রিঅ্যাক্ট্যান্ট, আর প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি, একটা হিলিয়াম 4 আর দুইটা পজিট্রন। পজিট্রন আর ইলেকট্রনের ম্যাস তো সমান, বিকজ অ্যান্টিপার্টিকেলের জাস্ট একটা জিনিসই সেম থাকে, কি ম্যাস। তো এখন দেখো হিলিয়ামের ম্যাস কত, 4.002602 ইউ। ইউ মানে কত, ওই যে 1.66 times 10 to the power minus 27 kg। তো এখন 4টা প্রোটনের ম্যাস কত হবে, একটা প্রোটনের ম্যাস হলো ওই যে আমাদের ওই টেবিল থেকে ভ্যালুটা নিছে কত, 1.007276 ইউ। তো তাহলে 4টা প্রোটনে কত হবে, 4 ইনটু এটা। তো তাহলে এটা বের করছে। তো এটা কি, প্রোটনগুলি হলো রিঅ্যাক্ট্যান্টস। তো তাহলে এটা কি ম্যাস অফ দা রিঅ্যাক্ট্যান্টস। আর প্রোডাক্টের ম্যাস কি হবে, হিলিয়াম 4 এর ম্যাস, হিলিয়াম 4 এর ম্যাস প্লাস দুইটা ইলেকট্রনের ম্যাস। ইলেকট্রন আর পজিট্রনের ম্যাস তো সমান, যে একটা ইলেকট্রনের ম্যাস কত, 0.00054858 ইউ। তো তাহলে দুইটার ম্যাস কত হবে, ইনটু 2। তো তাহলে এই জিনিসটা এটা করে কি বের করলো, একদম লাস্ট মোমেন্টে গোল দিয়ে খেলা শেষ। আচ্ছা, তো এরপরে এটা কি, দিস ইজ দা ম্যাস অফ দা প্রোডাক্ট। তো প্রোডাক্টের ম্যাসটাকে রিঅ্যাক্ট্যান্ট থেকে কম আসছে, কতটুকু কম, এতটুকু কম। তো যতটুকু ম্যাস কম আসছে ওটাকে কি হয়েছে, এনার্জিতে কনভার্ট হয়েছে। সো ইউ থেকে ডিরেক্টলি এমইভি তে কনভার্ট করার জন্য প্রসেসটা কি ছিল, 931.5 মাল্টিপ্লাই করা। তো তাহলে 0.0265 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত পাবো, 931.3 ওইটা সমস্যা নেই, আমরা এডএক্সএল এর ওরা 931.5 ইউজ করে। তো তাহলে এটা ইউজ করব। তো এখন বলতেছে কি, যে এরকম একটা রিঅ্যাকশন দেখালো যে জাস্ট 4টা প্রোটন মিলে একটা হিলিয়াম বানাইছে, ওইটাতেই কত 24.7 মেগা ইলেকট্রন ভোল্ট সমান এনার্জি। আর এগুলা রিঅ্যাকশন তো বিলিয়নস এন্ড বিলিয়নস এ হয়। তো তাহলে কি হিউজ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আমরা পাই। তো কি বলতেছে, these reactions which occur in enormous numbers provide the energy which causes the sun to emit heat and light in all direction in great quantities। যে একটা হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশনে এত এনার্জি, তো এরকম বিলিয়নস এন্ড বিলিয়নস রিঅ্যাকশনের থেকে কি হবে, এইটা বিলিয়ন টাইমস মাল্টিপ্লাই হবে। তো তার মানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি কি হয়, স্টারের কোরে তৈরি হয়। বুঝা গেছে? তো এখন বলতেছে converting hydrogen into helium with the release of energy would be an excellent way of supplying planets energy needs। কেন? বিকজ হাইড্রোজেন তো আমাদের রেডিলি অ্যাভেলেবল, তাই না? হাইড্রোজেন তো আমরা এরকম সি ওয়াটার থেকে, ওখান থেকেও কি করতে পারি, ওয়াটার থেকে হাইড্রোজেন এক্সট্রাক্ট করতে পারি। অ্যাটমসফিয়ারে এত হাইড্রোজেন আমাদের আছে। তো তাহলে কি র ম্যাটেরিয়াল হলো এত বেশি কি ফ্রিতে পাওয়া যাবে, কিন্তু ফিশন রিঅ্যাকশনে কি করা লাগে, ইউরেনিয়াম ইউজ করা লাগে। ইউরেনিয়াম কি এত অ্যাবান্ডেন্ট, ইউরেনিয়ামটা আমাদের খুঁজে বের করা লাগে। প্লাস ইউরেনিয়ামটা কি হওয়া লাগবে, 235 হইতে হবে, 238 হইলে হবে না। ঠিক আছে? তো তাহলে কি ফিশন রিঅ্যাকশনের র ম্যাটেরিয়াল একে তো রেডিও অ্যাক্টিভ, এর উপর হলো তাকে পাওয়া যায় না। তো তাহলে কি এক্সপেন্সিভ হয় অনেক বেশি। তো তাহলে কি আর্থে যদি আমরা ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারি, তো তখন কি হবে, কস্ট অনেক কমে যাবে এন্ড এনার্জিও কি পাবো, অনেক বেশি বেশি করে পাবো। তো এখানের মধ্যে কি বলতেছে, কনভার্টিং ওই যে এনার্জি নিডস, the seas are full of hydrogen in water molecules and helium produced would be an inert gas। যে ফাইনাল প্রোডাক্ট তো আমাদের কি করবে না, ক্ষতি করবে না, কিন্তু ওই ইউরেনিয়ামের যে ফিশন রিঅ্যাকশন হয় ওখানে কি ফাইনাল প্রোডাক্ট কি পোলোনিয়াম, তাই না? ওগুলাও কি রেডিও অ্যাক্টিভ। তো ফাইনাল ওয়েস্ট গুলাকেও ডাম্প করতে আমাদের কি করা লাগে, অনেক কষ্ট করা লাগে। তো ফিউশন রিঅ্যাক্টর বানাইলে পরে প্রোডাক্টও নন রেডিও অ্যাক্টিভ প্লাস রিঅ্যাক্টেন্টও এত চিপে পাওয়া যায়, রেডিলি অ্যাভেলেবল। তো তাহলে কি ফিউশন রিঅ্যাক্টর বানানোটা অনেক ডিমান্ডিং একটা ব্যাপার, যে বানাইলে অনেক বড় একটা কিছু হয়ে যাবে, অনেক বড় একটা প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু সমস্যাগুলি কোথায়, এত ইমেন্স অ্যামাউন্ট অফ এনার্জি ফার্স্টে দিতে হয় হাইড্রোজেন হাইড্রোজেন রিপালসিভ ফোর্স ওভারকাম করার জন্য।
এই সময় কি হয়, আমাদের কনফাইনমেন্ট প্রবলেম বলা হয়। এই জিনিসটাকে কনফাইনমেন্ট প্রবলেম বলি, যে তাদেরকে কি করে রাখা যায় না, রিঅ্যাক্টেন্ট গুলিকে আটকায় রাখা যায় না, তারা বের হয়ে চলে যায়। কেমনে? যত স্পিড বাড়াবা তত কি হবে, মোমেন্টাম বাড়বে। তো মোমেন্টাম বাড়লে কি, ডি ব্রডলি ওয়েভলেন্থ নামের যে জিনিসটা ওটা কমে যাবে না, যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। তো মোমেন্টাম যত বাড়বে ওয়েভলেন্থ কমবে, আর ওয়েভলেন্থ কমা মানে কি, পেনিট্রেটিং পাওয়ার বাড়াবে। তখন তারা কন্টেইনার থেকে এসকেপ করে চলে যায়, বা কন্টেইনারের সাথে কোলাইড করলে তাদের টেম্পারেচার কমে যায়, যে এনার্জি কমে যায়, এমন টাইপের ব্যাপার। তো কি কি বলতেছে এখানে মধ্যে দেখো, would simply be allowed to go into the upper atmosphere. However, scientists have not yet successfully maintained a controlled nuclear fusion reaction. কেন কি? The problem lies in forcing the two positively charged mutually repelling protons to fuse together. যে দুইটা প্রোটন, তাদের তো রিপালসিভ ফোর্স অনেক বেশি, যত কাছে আনবো রিপালসিভ ফোর্স তত বাড়বে। তো তাদেরকে জোর করে রিঅ্যাক্ট করানো হলো একটা বড় চ্যালেঞ্জ। এটা আমরা ওভারকাম করতে পারি, যে অনেক হাই টেম্পারেচারে নিয়ে গেলে, অনেক হাই টেম্পারেচার এন্ড প্রেসারে নিলে তখন কি হবে, ফিউজ করবে। করবে না এমন না, কিন্তু ব্যাপারটাকে কি করা লাগবে, সাস্টেইনেবল করা লাগবে, যে তারা যেন কন্টিনিউয়াসলি এটা হইতে থাকে। ঠিক আছে? কি বলতেছে, যে the kinetic energy which they need to collide forcefully enough to overcome this electrostatic repulsion requires temperatures of many millions of Kelvin, যে 10 to the power 7 to 10 to the power 8 কেলভিন এর মতো টেম্পারেচার লাগে কি করতে, তাদের রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করতে। ঠিক আছে? তো এই টেম্পারেচার রিচ করার সমস্যা না, এই টেম্পারেচার রিচ করা যায়। কি হলো, ইহাবের নেট আনস্টেবল, কিন্তু বাইরে কোয়া লাগে, বুঝছো? তারপরে কি, moreover to ensure enough colliding protons for the reaction to be sustained requires a very high density of them, যে আমাদের কলিশন নাম্বার বেশি বেশি করে থাকা লাগবে। ঠিক আছে? তো তাহলে ওইটার জন্য কি হয়, অনেক অনেক ডেন্স হওয়া লাগবে, যে প্রেসারাইজ করে রাখা লাগবে। ঠিক আছে? তো কম্পেয়ারিং দ্য এনার্জি আউটপুট উইথ ফিউশন below 235 grams of hydrogen undergoing nuclear fusion would produce an output of atom. So তাহলে ফিউশন রিঅ্যাকশনে এনার্জি আউটপুট আরো বেশি পাই ফিশনের থেকে। তো তার কি, ফিউশন সব দিক থেকে ভালো, জাস্ট একটাই সমস্যা কি, রিঅ্যাক্টর আমরা এখনো বানাইতে পারিনি। ঠিক আছে? তো এই রিঅ্যাক্টর বানানো নিয়ে অনেক বড় কাজ চলতেছে। তো এখানে মধ্যে ফিউশন রিঅ্যাকশন কি বলতেছে দেখো, এই যে কনফাইনমেন্ট প্রবলেম। সাকসেসফুল কলিশনের ম্যাটারটা আসে। হ্যাঁ, সাকসেসফুল কলিশনের ওখানে মধ্যে ম্যাটারটা আছে, যে তোমার যদি এনাফ কাইনেটিক এনার্জিতে কোলাইড না করে, তো তখন কি হবে, কাছে আসলো রিপেল করে আবার চলে যাবে, তো তখন তো সাকসেসফুল কলিশন হইলো না। বুঝা গেছে? তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, nuclear fusion as an energy source for us to generate electricity is currently now at research stage. Fusion would have the advantage that fuelটা কি abundant, যে অনেক পাওয়া যায়, no radioactive waste would be produced, কিন্তু সমস্যা কি, it is difficult to achieve though. কেন? because the high temperatures and density needed to make confining the burning plasma difficult, যে এত হাই টেম্পারেচার এন্ড প্রেসার দিলে তাদেরকে কনফাইন করে রাখা যায় না, আটকায় রাখা যায় না। কি হয়, this confinement would need very strong magnetic field। কিভাবে, এই তোমার তারা তো বাউন্ডারিতে যদি হিট করে তাহলে তো এসকেপ করে যাবে না। তো তখন কি করা হয় দেখো, ম্যাগনেটিক ফিল্ড কি করে, চার্জড পার্টিকেল একটা সার্কুলার পাথে ঘুরায় না। তো এমন ভাবে একটা আইডিয়া আছে এখন, কেমন, এই যে গ্রিন কালার দিয়ে যে কার্ভ লাইনগুলো ড্র করে, এরা কি, এরা হলো কার্ভড ম্যাগনেট। তো চার্জ পার্টিকেল যখন নাকি বাউন্ডারির দিকে যাইতে নিবে তখন কি করবে, তাদেরকে ঘুরায় আবার রিঅ্যাক্টরের ভিতরে ঢুকাই দিবে। এই তারা বের হইতে নিল, তাদেরকে ঘুরায় রিঅ্যাক্টরের ভিতরে ঢুকাই দিবে। এই বের হইতে নিল, তাদেরকে ঘুরায় কি করবে, রিঅ্যাক্টরের ভিতরে ঢুকাই দিবে, এমন টাইপের। ঠিক আছে? সো কনফাইনমেন্ট প্রবলেমটাকে এমন ভাবে কি করা যায়, ট্যাকেল দেওয়া যায়, কিন্তু কি দরকার, খুবই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দরকার। যদি না দাও তো তখন কি হবে, তারা বের হয়ে চলে যাবে কন্টেইনার থেকে।
বার্নিং প্লাজমা হচ্ছে তোমার প্লাজমা কেন বলছে গ্যাসকে আয়নাইজ করলে ফেলে, তখন আমরা কি বলি যে আমাদের বিজলি যখন চমকায় তখন এরকম সাদা কালারের ট্রেল দেখো না, ওইটা আসলে কি অ্যাটমসফিয়ারের যে গ্যাস তাকে আয়নাইজ করে ফেলছে, ওই সাদা কালার যেটা দেখো ওইটা আসলে প্লাজমা। বুঝছো? প্লাজমা হলো আরেকটা স্টেটস অফ ম্যাটার, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা। এরপর আরেকটা আছে আইনস্টাইন, বোস আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে, ওরকম আসলে টোটাল আছে 13টা, এর মধ্যে যদি এরকম স্ট্রিক্টলি ইয়ে করো 13টা আছে স্টেটস অফ ম্যাটার। অনেক কি রে ভাই, সলিড লিকুইড গ্যাস পড়ছিলাম কি হয়ে গেল এটা? এরপরে এখানের মধ্যে কি দেখতেছে দেখো, ভাই ফ্রান্সের ওই প্রজেক্টটা, দা আইটার প্রজেক্ট, ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর। এটা কি ইজ আ রিসার্চ এক্সপেরিমেন্ট ফর নিউক্লিয়ার ফিউশন টু প্রডিউস ইলেকট্রিসিটি। দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্রজেক্ট, আইটার উইল বি সাইটেড ইন ফ্রান্স। যে ফ্রান্সের রিঅ্যাক্টরটা বানাবে, কিন্তু ওই ইইউ এন্ড 6 আদার নেশনস, যে ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের সব কান্ট্রি গুলা, আর বাকি নেশন গুলি কি ইন্ডিয়া, চায়না, রাশিয়া, ইউএসএ, কোরিয়া আর জাপান, তারা সবাই মিলে কন্ট্রিবিউট করে বাজেট দিচ্ছে আর কি। will also continue towards 15 billion euros construction cost. ঠিক আছে, তো at an estimated of 10 years of construction that began in 2010, 2025 এর মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি যে সে কি করতে পারবে 150 মিলিয়ন কেলভিন টেম্পারেচারে ওরকম প্লাজমাদেরকে আটকায় রাখতে পারবে, যে 840 কিউবিক মিটার ভলিউমের ওরকম প্লাজমা আটকায় তাদের মধ্যে কি করতে পারবে, ফিউশন রিঅ্যাকশন করাতে পারবে। সো 2025 এর জন্য আমাদের ওয়েট করা লাগবে। এসএস তো এই বাজেট পাইলে কত আগে বানিয়ে ফেলতে পারতাম নাকি, তাহলে টাকাটা পাইলে এসএস নাই, এসএস দুনিয়াতে নেই, স্পেসে যাইতো গা। 25,000 কোটি টাকা ওকে, তো তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম। নেক্সট দিন আমরা ফিউশন রিঅ্যাকশনটা নিয়ে ওরকম ডিটেইলসে বাকি ব্যাপারগুলো দেখব। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।